ড্রামার শুরুতে আমরা আমাদের ফ্যামিলি লিড ইয়ানকে দেখি আর ও তো জানতে পারে যে ও প্রেগনেন্ট। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি যেখানে কিছু মাস আগে ও মাতাল হয়ে একটা অচেনা লোকের সাথে নাইট স্পেন্ড করেছিল। তো সিন আবারও প্রেজেন্টে আসে। ও বলছিল ওটা তো আমার প্রথমবার ছিল আর প্রথমবারে এটা হয়ে গেছে, এখন আমি কি করব। তখনই ও ওখানে কিছু ছেলে মেয়েদের কথা শুনতে পায় যারা বলছিল যে আজকে আমাদের মেডিসিন ডিপার্টমেন্টের নিউ প্রফেসর আসছে। শুনেছি উনি তো খুবই ইয়ং আর অনেক ইন্টেলিজেন্ট। প্রথম দিনই যদি দেরি হয়ে যায় তাহলে অনেক প্রবলেম হতে পারে, আর ওনার আসারও সময় হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। এটা শুনে ইয়ান বলে নিউ প্রফেসর, আর ও তো তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়, যার কারণে ওর প্রেগনেন্সি কিটটা তো ওখানেই পড়ে যায়। এদিকে ইয়ান যখন ল্যাবে আসে আর ও প্রফেসরকে দেখে একদমই অবাক হয়ে যায়। ও বলছিল এই লোকটাই তো ওই দিন রাতে আমার সাথে ছিল। আসলে এই ছিল আমাদের ড্রামার মেইন লিড আর ওর নাম শাও। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি যেখানে কিছু মাস আগে ইয়ান ওর বয়ফ্রেন্ড হানের বার্থডে পার্টিতে একটা বারে যায়, আর ওখানে আমরা শাওকেও ওর ফ্রেন্ডদের সাথে দেখি। ওর ফ্রেন্ড বলছিল তুই তোর কোম্পানির কাজ ছেড়ে দিয়ে প্রফেসর হলি কেন? ও বলে কারণ আমি একটা রিসার্চ প্রজেক্ট বানাতে চাই আর ওটার জন্যই আমি এখানে এসেছি। অন্যদিকে ইয়ানকে দেখি ও তো হানের জন্য একটা বার্থডে গিফট আনে, বাট ও তো ওটা ফেলে দেয়, যেটা দেখে ও তো একদমই অবাক হয়ে যায়। ও বলছিল হান তুমি এসব কি করছো? ও বলে আমি তোমাকে ভালোবাসি না, আমি তো তোমার কাজিন সিস্টার ভাইকে ভালোবাসি, আর ও আমাকে একটা টাস্ক দিয়েছিল যে তোমার সাথে আমার ভালোবাসার অভিনয় করতে হবে, এজন্যই আমি তোমার সাথে ভালোবাসার অ্যাক্টিং করছিলাম। এইটা শুনে ও তো একদমই শক খেয়ে যায়। ও বলছিল তুমি আমার সাথে এমন কেন করেছো? কিন্তু হানার ভাই মিলে তো ওকে অপমান করে, যার কারণে ও তো অনেক ড্রিঙ্ক করে আর মাতাল হয়ে যায়। এরপর ও যখন ওখান থেকে যাচ্ছিল তখন কিছু লোক ওকে আটকায় আর ওর সাথে বাজে কাজ করার ট্রাই করে, কিন্তু তখনই ওখানে শাওকেও দেখতে পায়, যাকে দেখে ও বলছিল প্লিজ তুমি আমার একটু হেল্প করো। এটা শুনে শাও তো ওকে বাঁচিয়ে ওখান থেকে নিয়ে যায়। আর এখানে ও তো খুবই ড্রাঙ্ক ছিল, যার কারণে কি হয় তোমরা তো বুঝতেই পারো। তো সিন আবারও প্রেজেন্টে আসে। ও তো এসবই ভাবছিল, এদিকে শাও তো ওদেরকে পড়াচ্ছিল, কিন্তু ইয়ানের তো এদিকে কোনো মনোযোগী ছিল না, যেটা দেখে শাওকে জিজ্ঞাসা করে তুমি এত কি ভাবছো, আর ওকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করে, কিন্তু ইয়ান তো ওটা বলতে পারে না। বাট ও এটা ভেবে খুশি হয় যে শাওকে চিনতে পারেনি। ও বলছিল হয়তো ও ওই রাতে ড্রাঙ্ক থাকায় আমার কথা মনে নেই, কিন্তু তখনই শাওকে বলে ক্লাস শেষে তুমি আমার সাথে অফিস রুমে দেখা করবে। এটা শুনে ও তো ভয় পেয়ে যায়। ও বলছিল এ আবার সত্যিটা জেনে গেল নাকি। এরপর দেখি ও তো ক্লাস শেষে শাওয়ের সাথে দেখা করতে যায়। তখন শাওকে জিজ্ঞাসা করে তুমি ক্লাসে বসে কি আমার স্বপ্ন দেখেছিলে যে আমার কথা শুনতেই পাওনি? ও বলে সরি স্যার, আসলে কাল রাতে আমার ঠিক মতো ঘুম হয়নি, এজন্যই হয়তো এটা হয়েছে, আর কখনো হবে না। এটা শুনে শাও বলে ওই মেয়েটা তুমি না? যেটা শুনে ওর মুখ থেকে তো কবিটা বের হয়ে আসে আর বলে আপনার ভুল হচ্ছে, ওই রাতের মেয়েটা আমি ছিলাম না। শাহ বলে আমি কোন রাতের কথা বলছি তুমি কিভাবে জানলে? ও তো এখানে ধরা পড়ে যায়। তখন ও শাহকে বলে আই এম সরি, আসলে ওই রাতে আমারই ভুল ছিল, প্লিজ ওই রাতের কথা সব ভুলে যান। তখনই ওর বমি আসে, যেটা দেখে শাহ বলে তুমি কি প্রেগনেন্ট? এটা শুনে ও মনে মনে বলছিল এর মতো ইন্টেলিজেন্ট একটা প্রফেসরের রেপুটেশন খারাপ হোক। এরপরও শাওকে বলে না আমি তো প্রেগনেন্ট না, আর ও তো ওখান থেকে চলে যাচ্ছিল। তখনই ওখানে আরেকটা টিচার আসে আর বলে ওয়াশরুমে কারো প্রেগনেন্সি কিট পাওয়া গেছে, এখন এটা নিয়ে সব স্টুডেন্টরা তো মজা নিচ্ছে। এটা শুনে ইয়ান তো তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়, যেটা দেখে শাও তোর পিছে পিছে যায়। ইয়ান যখন ক্লাসরুমে আসে তখন ওর বইয়ের মধ্যে প্রেগনেন্সি কিটটা দেখতে পায়, যেটা দেখে ও তো তাড়াতাড়ি ওটা লুকায়। তখনই বাই ওর কাছে আসে আর সবাইকে বলে আমি এই প্রেগনেন্সি কিটটা এখানে এমনিতেই রেখেছিলাম, আর ইয়ান এটা লুকানোর ট্রাই করেছে, তার মানে ওই প্রেগনেন্ট। এটা শুনে ও বলে তোমার কাছে কোনো প্রুফ আছে যে আমি প্রেগনেন্ট? ও বলে ঠিক আছে আমার সাথে হসপিটালে চলো, তাহলেই সবকিছু জানতে পারবে। এগুলো বলে ও তোর সাথে জোরাজুরি করছিল, যেটা দেখে ও তোর হাতে একটা কামড় দেয়। বাই তো এটা দেখে খুবই রেগে যায় আর ওকে মারতে যাবি, তখনই ওখানে শাও আসে। শাও বলছিল এখানে সব কি হচ্ছে? ওকে দেখে সবাই তো ভয় পেয়ে যায়।
শাও তো ইয়ানকে ওখান থেকে উঠায় আর বাইকে বলে, তুমি ইয়ানকে বুলি করেছো, এই জন্য পানিশমেন্ট হিসাবে আমি তোমার মার কেটে নিব। এইটা শুনে ও তো খুবই রেগে ওখান থেকে চলে যায়। এরপর ওরা সবাই ওখান থেকে যাওয়ার পর ইয়ান ওকে থ্যাঙ্কস বলছিল ওকে বাঁচানোর জন্য, কিন্তু শাওকে আবারও জিজ্ঞাসা করে, সত্যি বলো তুমি কি প্রেগনেন্ট? ও বলে না, ওটা অন্য কারো ছিল। আরও পরের দিন দেখি ও তো অ্যাবর্শন করার জন্য হসপিটালে যায়, কিন্তু ও ওখানে যখন ছোট ছোট বেবিদের দেখতে পায় ওর তো অনেক খারাপ লাগে। তখনই ওকে ওর আঙ্কেল আন্টি ফোন দিয়ে বাসায় আসতে বলে, যেটা শুনে ও তো ওখান থেকে ওর আঙ্কেল আন্টির বাড়িতে আসে। এখানে তো ভাইয়ার ওর বাবা মা ওর সাথে খুবই ভালো ব্যবহার করে, যেটা দেখে ওর তো একটু সন্দেহ হয়। তখন ওরা ওকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে, আর ওখানে আমরা একটা ছেলেকেও দেখতে পাই। আসলে এই লোকটার কাছে ওরা ওকে বিক্রি করে দিয়েছে। এরপর কোনো একটা বাহানা মেরে ওরা ওখান থেকে সবাই বের হয়ে আসে, যেটা দেখে ইয়ান বলছিল আমাকেও যেতে হবে, কিন্তু এই লোকটা ওকে আটকায় আর বলে তুমি কোথাও যেতে পারবে না। দেখো তোমার আঙ্কেল আন্টি তোমাকে আমার কাছে বিক্রি করে দিয়েছে, এখন আমি তোমার ফিয়ান্সে, তাই বিয়ে করার আগে তোমাকে আমি একবার চেক করে দেখতে চাই। এগুলো বলে ওই লোকটা তো ওর সাথে জোর জবরদস্তি শুরু করে দেয়, যেটা দেখে ইহান তোকে মেরে কোনোভাবে ওখান থেকে পালিয়ে আসে। কিন্তু ওই লোকটা তো ওর পিছে পিছে যায়। এদিকে আমরা শাওকে দেখি, ও বলছিল ইয়ান তুমি প্রেগনেন্ট, তারপরে এই কথাটা তুমি আমার থেকে কেন লুকাচ্ছ? তখন ওখানে ওর এই ফ্রেন্ডটা আসে আর বলে ইয়ান সত্যি প্রেগনেন্ট, ও তো অ্যাবর্শন করার জন্য আজ হসপিটালে গেছিল। এটা শুনে ও তো ভয় পেয়ে যায়। ও বলছিল তাহলে ও অ্যাবর্শন করে ফেলেছে? ও বলে না, ও তো ভয় পেয়ে ওখান থেকে চলে গেছে। তখনই ওকে ইয়ান কল দেয় আর বলে প্লিজ আমাকে বাঁচাও। এদিকে ওই লোকটাকে দেখি ও তো ইয়ানকে ধরে ফেলে। এরপর ও যখনই ওকে নিয়ে ওখান থেকে যাচ্ছিল তখনই ওখানে শাও আসে আর ওকে ওখান থেকে বাঁচিয়ে আনে। পরের দিন হসপিটালে ওর যখন জ্ঞান ফিরে তখন ওই শাওকে জিজ্ঞাসা করছিল আমার বাচ্চা ও ঠিক আছে তো? শাও বলে বেবি ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। ইয়ান তখন ওকে বলছিল এখন তো আপনি সব সত্যিটা জেনে গেছেন। ও বলে হ্যাঁ, কিন্তু তুমি আমার থেকে এসব কেন লুকিয়েছো? ও বলে কারণ আমি চাই না আমার জন্য আপনার রেপুটেশন খারাপ হোক। শাও বলে কিন্তু এটা তো আমারও বাচ্চা। এটা শুনে ও তো কান্না করে দেয় আর বলে আমি কি এই বাচ্চাটা রাখতে পারি, কারণ এই বাচ্চাটা ছাড়া আমার আর পৃথিবীতে কেউ নেই। যা বলে কে বলেছি নেই, আমি তো আছি। এরপর ও তোকে বিয়ের জন্য প্রপোজ করে, কিন্তু ইয়ান বলে দেখো এই সময় মজা বন্ধ করো। ও বলে না, আমি কোনো মজা করছি না, আমি সিরিয়াস ভাবেই বলছি। সত্যি আমি তোমাকে বিয়ে করতে চাই। আর তুমি চিন্তা করো না, বিয়ের পরও তুমি তোমার মতো করে চলতে পারবে। আমি কখনোই তোমাকে কোনো কিছুতে বাধা দিব না। যেটা শুনে ও তো ওকে বিয়ে করতে রাজি হয়ে যায়। এরপর দেখি ওরা তো বিয়ে করে নেয়। তখন শাহ ওদের বিয়ের ফটো তুলে ওর বাবা মাকে পাঠিয়ে দেয়। দেন ওকে নিয়ে বাড়িতে আসে। ও বলছিল আজ থেকে এটা তোমার বাড়ি, তুমি এখানে যা মন চায় ওটাই করতে পারবে, কেউ তোমাকে বাধা দিবে না। এইটা শুনে ও তো খুবই খুশি হয় আর বলে বেবি তোমার বাবা খুবই কেয়ারিং, আমরা ওনার কাছে খুবই ভালো থাকবো। তখন শাহ বলে তুমি আজ হোস্টেল ছেড়ে চলে আসবে? ও বলে হ্যাঁ, কিন্তু আমার একটা শর্ত আছে, কলেজের কেউ জানতে পারবে না যে আপনি আমার হাজবেন্ড। ও বলে কেন, আমি দেখতে খারাপ বলে তোমার আমাকে হাজবেন্ড পরিচয় দিতে লজ্জা করবে? ইয়ান বলে একদমই না, আসলে আমি চাই না আমার জন্য আপনার নাম খারাপ হোক। এটা শুনে ও বলে কে বলেছে তোমার জন্য আমার নাম খারাপ হবে? এগুলো বলে ও তোকে টাচ করতে যাচ্ছিল, কিন্তু ইয়ান দৌড়ে সরে যায়। যেটা দেখে ও বলে ঠিক আছে, তুমি যেটা বলবে আমি ওটাই করব। এরপর দেখে ইয়ান তো কলেজে গিয়ে টিচারের কাছে একটা অ্যাপ্লিকেশন জমা দেয় আর বলে আমি হোস্টেলটা ছাড়তে চাই। যেটা শুনে টিচার বলে তুমি হঠাৎ হোস্টেল কেন ছেড়ে দিচ্ছ? ও আমি তো শুনেছিলাম যে তুমি নাকি ওল্ড ম্যানদের সাথে ঘুরে বেড়াও, পড়াশোনায় তেমন মন দাও না, আর অনেক উল্টোপাল্টা কথা বলে। এটা শুনে ইয়ান তো রেগে যায় আর বলে আপনি একটা টিচার হয়ে এসব কি কথা বলছেন? কোনো প্রুফ কি আপনার কাছে আছে? এটা শুনে টিচারও তো ওর উপরে রেগে যায় আর বলে তুমি তোমার গার্জিয়ান ডাকবে, আমি ওনাদের সাথে কথা বলবো। তখনই ওখানে শাও আসে আর বলে আমি ওর গার্জিয়ান। এরপর ও তো ওই পেপারে সাইন করে আর ওনাকে বলে আপনি একজন টিচার হয়ে মিথ্যা রিউমার্সের উপরে একটা স্টুডেন্টকে বুলি করতে পারেন না। এটা শুনে টিচার তো ওনার ভুলটা বুঝতে পারে আর ওকে সরি বলে। তো সিন এখানেই কাট হয়। এরপর দেখি শাও তো ইয়ানকে নিয়ে শপিং করতে যায়, যেখানে ও তো ইয়ানকে একটা ড্রেস চয়েস করে দেয়। এরপর ও তো ওই ড্রেসটা পরে আসে
আর শাওকে জিজ্ঞাসা করে কেমন লাগছে। এইটা শুনে ও বলে তোমাকে তো অনেক সুন্দর লাগছে, তাছাড়া তুমি যাই পরো তোমাকে সবকিছুতেই সুন্দর লাগে। এইটা শুনে ইয়ান তো খুবই খুশি হয়, তখন শাওকে একটা রিং দেয়, যেটা দেখে ও বলে এটা পরলে তো আমি ধরা পড়ে যাব। এটা শুনে ও বলে নিচে তো দেখো, এখন তুমি এটা পরো, এভাবে কেউ বুঝতে পারবে না। এটা শুনে ও বলে হ্যাঁ এভাবে পরলে কেউ বুঝতে পারবে না। এরপর সাউতোকে ওই লকেটটা পরিয়ে দেয়। এইদিকে আমরা ওদের ক্লাস পার্টি দেখি, যেখানে কিছু ছেলেমেয়েরা বলাবলি করছিল যে নিউ প্রফেসরের হাতে একটা ওয়েডিং রিং দেখেছি, মনে হচ্ছে উনি বিয়ে করেছে, কিন্তু ওনার ওয়াইফ কে হতে পারে। তখনই ওখানে ইয়ান আসে, যাকে দেখে সবাই তো অবাক হয়ে যায়। হাত তো ওর দিকে তাকিয়েই থাকে। ও বলছিল আজকে ওকে অনেক সুন্দর লাগছে। যেটা শুনে বাইর তো খুবই জেলাস হয়, আর ও রেগে ইয়ানের কাছে যায়। ওর ড্রেস ধরে বলছিল বলো তুমি কয়টা রেস লোকদের সাথে ঘুরো। তখন আর একটা ক্লাসমেট বলে ওঠে লাস্ট টাইম প্রেগনেন্সি রিপোর্ট, আর এখন রিস ম্যানদের ফাঁসিয়েছ, তোমার কোনো লজ্জা নেই, এগুলো করেই চলো না তুমি। অন্যদিকে ওই বাড়ি তো শাও আসে। তখন ওর হাত দেখে ওর ফ্রেন্ড বলছিল তুই বিয়ে করেছিস, আমাকে বলিসনি কেন। ও বলে কাজের এত প্যারা ছিল তাই তোকে বলতে পারিনি। পেট এটা শুনে বলে হ্যাঁ, কিন্তু এখন তোর ওয়াইফের সাথে আমাকে দেখা করিয়ে দিতে হবে। এইদিকে ভাইকে দেখি ও তো রেগে ওকে একটা থাপ্পড় মারে আর বলে বলো ওই রিস ম্যানের নাম কি। তখনই ওই ছেলেটা বলে ওঠে ওর গলায় যে রিংটা ওই সেম রকমের রিং তো নিউ প্রফেসরের হাতেও, তার মানে ইয়ানি কি তার ওয়াইফ। ভাই বলে জীবনে সম্ভব না, ওনার মতো লোক কিছুতেই ওর মতো মেয়েকে বিয়ে করতে পারে না। এরপর ইয়ানের গলা থেকে ওটা কেড়ে নেয়, যেটা দেখে ইয়ান তো ওটা ওর কাছ চাচ্ছিল, কিন্তু বাই তোকে দিতে চাচ্ছিল না। এটা নিয়ে ওদের মধ্যে তো লড়াই হয়। তখনই ওখানে শাওয়ার ওর ফ্রেন্ড আসে, ওর ফ্রেন্ড সবাইকে বলছিল ইয়ান তোমাদের ক্লাসমেট, আর তোমরা সবাই মিলে ওকে কেন বুলি করছো, মনে হচ্ছে তোমাদের কথা প্রিন্সিপালকে বলতে হবে। তখন বাই বলে প্রফেসর শাও এই মেয়েটা তো আপনার মিথ্যা ওয়াইফ হওয়ার নাটক করছিল, এই জন্যই তো আমরা ওর একটু ক্লাস নিচ্ছিলাম। এটা শুনে শাও তো রেগে যায় আর বলতেই যাবে ইয়ানার সত্যি ওয়াইফ, কিন্তু ওকে আটকে দেয়, বলতে দেয় না। যার কারণে শাও তো ওদেরকে বলে তোমাদেরকে আমি ফার্স্ট টাইম ওয়ার্নিং দিয়েছিলাম যে তোমরা ওকে ভুলি করবে না, কিন্তু তোমরা আমার কথা শুনোনি, এখন পানিশমেন্টের জন্য রেডি হও। এইসব দেখে ভাই মনে মনে বলছিল এই সব সময় ইয়ানের সাইড নেই কেন, নিশ্চয়ই এদের মধ্যে কিছু একটা আছে। এরপর ও তো ওর থেকে রিংটা ফেরত আনে আর ইয়ানকে দেয়। তো সিন এখানে কাট হয়। এরপর দেখি বাসায় এসে শাহ তোকে মেডিসিন লাগিয়ে দিয়েছিল। তখন ও বলে আমি ইউজলেস না। শাহ বলে তুমি এসব কথা কেন বলছো। ও বলে কারণ আমি তোমার দেওয়া রিংটাও সামনে রাখতে পারিনি, ভেঙে গেছে। ও বলে এতে কি হয়েছে, আমি নিউ একটা রিং তোমাকে কিনে এনে দিব। ইয়ান এটা শুনে বলে তুমি কতটা ভালো একটা পার্সন, যদি আগেই তোমার সাথে দেখা হয়ে যেত। এগুলো বলে ও তোর কাছে আসে, যেটা দেখে শাহ বলে তুমি এইমাত্র কি বললে, আমি শুনি নাই। এটা শুনে ইয়ান তো লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায়। শাহ তো ওর এমন কাহিনী দেখে হাসে। পরের দিন দেখি ও তো শাওয়ের জন্য লাঞ্চ নিয়ে অফিস রুমে যাচ্ছিল। তখনই ওর ফ্রেন্ড ওকে জিজ্ঞাসা করে তুই ইয়ানকে বিয়ে করেছিস শুধুমাত্র বাচ্চার জন্য না। ও বলে হ্যাঁ। এটা শুনে ইয়া তো একটু কষ্ট পায়। ও বলছিল তার মানে আমার এত কেয়ার দেখাশোনা সবকিছুই বাচ্চার জন্য করছে না। আর ও তো আপসেট হয়ে ওখান থেকে চলে যায়। এইদিকে শাওকে বলছিল হ্যাঁ আমি বাচ্চার জন্য ওকে বিয়ে করি, কিন্তু এখন আমি ওকে অনেক পছন্দ করি, আর আমি ওর সাথে আমার সারা জীবনটা কাটাতে চাই। এগুলো বলে ও তো ওখান থেকে চলে যায়। তখন ও ওখান থেকে ইয়ানকে যেতে দেখে। ও বলছিল তুমি এখানে কি করছো। ইয়ান বলে আমি আপনার জন্য লাঞ্চ দিয়ে এসেছিলাম। এরপর ও তোকে ওটা দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর ও তোকে ওটা দেয়। তখন শাহ বলে আজ আমি তোমাকে কলেজ থেকে বাসায় নিয়ে যাব। ও বলে দরকার নেই, আমি একাই যেতে পারবো। এগুলো বলে ও তো ওখান থেকে চলে যায়। যেটা দেখে শাহ বলছিল হঠাৎ ওর কি হলো, ও আমার সাথে এমন কেন করছে। তখনই ও ওখানে হানদের কথা শুনতে পাই, যেখানে মেয়েটা বলছিল ইয়ান তোকে এখনো ভালোবাসে, জানো তুই ওর সাথে ব্রেকআপ করার পর ও কত কান্না করেছে। হান বলে হ্যাঁ, ও তো আমার জন্যই এত সুন্দর করে সাজছে যাতে আমি আবার ওকে ফিরিয়ে নেই। এইসব শুনে শাহ বলে ওহ, তার মানে তুমি এখনো ওকে ভালোবাসো। রাতে দেখি শাহ তোর কাছে যায়, কিন্তু ইহান ওর রুমে চলে যায়। ও তো এখানে এসে অনেক কান্না করছিল। ও বলছিল আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু তুমি তো আমাকে ভালোই বাসো না। ইয়ানের এমন ব্যবহারে শাহরে তো অনেক কষ্ট হচ্ছিল।
পরের দিন সকালে দেখি ও যখন খাবার খাচ্ছিল তখনই ওকে ওর আঙ্কেল আন্টি কল দেয় আর বলে তুমি যদি তোমার মার অস্থি নিতে চাও তাহলে এখনই আমাদের বাড়িতে আসো। এটা শুনে ও তো তাড়াতাড়ি ওই বাড়িতে আসে, কিন্তু ওখানে ওর আঙ্কেল ওটার উপরে পা রেখে দেয়। ওনারা তো ওকে ওটা দিতেই চাচ্ছিল না, যেটা দেখে ও বলে আমি আপনাদের পায়ে পড়ছি, তারপর এটা আমাকে দিয়ে দিন। এটা শুনে ওরা তো ওর কাছে 1 মিলিয়ন টাকা চায়, কিন্তু ওর কাছে তো এখন এত টাকা ছিল না, তাই ও তো মানা করে দেয়। এটা শুনে এরা তো ওকে একটা ধাক্কা মারে, তখনই ওর প্রেগনেন্সি রিপোর্ট ওনারা দেখে ফেলে। এটা দেখে ওনারা তো আরো রেগে যায়, কারণ এখন ওনারা ওকে বিক্রি করতে পারবে না। এরপর ওর মায়ের অস্থি সবকিছু নিচে ফেলে দেয় আর ওকে অনেক মারে। দেন ও যখন ওখান থেকে বাসায় আসে ও তো অজ্ঞান হয়ে পড়ে যায়। তখনই ওখানে শাও আসে, ও তোর এমন অবস্থা দেখে জলদি ওকে হসপিটাল নিয়ে যায়। তখন ডক্টরও চেক আপ করার পর শাওকে বলে আপনার ওয়াইফ কিছু একটা নিয়ে অনেক চিন্তা করছে, এই জন্যই ওনার এমনটা হয়েছে। ওনাকে এখন রেস্ট নিতে হবে কিছুদিন, তাহলে উনি ঠিক হয়ে যাবে। এরপর দেখি শাও তো বিল পে করার জন্য ওখান থেকে চলে যায়। তখনই ইয়ানের জ্ঞান ফিরে আসে আর ওর তখন ওর আঙ্কেল আন্টির কথা মনে পড়ে, যেখানে ওনার ওকে বলেছিল যে তুমি তো কারো ভালোবাসার যোগ্যই না, আর তোমার জন্যই তোমার বাবা মা মারা গেছে। এইসব ভেবে ও তো অনেক ভেঙে পড়ে, যার কারণে ও তো ওখান থেকে ছাদে চলে যায়। শাও তো পিছু পিছু করতে ওখানে এসে পড়ে। ও বলছিল তুমি সব কি করছো? ইয়ান বলে একদমই আমার কাছে আসবে না। ও বলে না, আমি তোমার কাছে আসবো না, তুমি ওখানে দাঁড়িয়ে আমাকে বলো। ও বলে আমার আর ভালো লাগছে না, বলো আমি কি করব? আমিও এখন আমার বাবা মায়ের কাছে চলে যাব। যেটা শুনে ও বলে আমাদের বাচ্চা, দেখো তুমি যদি এটা করো তাহলে আমাদের ফ্যামিলির কি হবে, আমার কি হবে? এগুলো শুনে ইয়ান তো দাঁড়িয়ে যায়। তখনই শাওকে টান দিয়ে নিচে নামিয়ে আনে আর ওকে বোঝাই। ও বলছিল আমিও তো তোমার সাথে আছি, আমাদের বাচ্চা কে বলেছে তোমার এই পৃথিবীতে কেউ নেই? আমাদের জন্য হলো তোমাকে বাঁচতে হবে। এটা শুনে ও তো শান্ত হয়, তো সিন এখানেই কাটায়। আর পরের দিন দেখি ও তোর আঙ্কেল আন্টির বাড়িতে আবারও যায় আর ওদের সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দেয়। এরপরও শাওকে বলছিল খুব জলদি তোমার 1 মিলিয়ন টাকা আমি তোমাকে দিয়ে দিব। শাও বলে এটা তুমি কি বলছো, আমার টাকা তো তোমারই টাকা। ইয়ান এটা শুনে বলে কিন্তু আমি জানি তুমি শুধু আমাকে বিয়ে করেছো আমাদের বাচ্চার জন্য, ওই দিন আমি তোমার সব কথা শুনে ফেলেছি। এটা শুনে ও বলে হ্যাঁ আমি তোমাকে বাচ্চার জন্য বিয়ে করেছিলাম, কিন্তু এখন কিছু বলতেই যাবে তখনই ওকে ওর মা কল দেয় আর বলে আমরা তোমার ওয়াইফের সাথে দেখা করতে চাই। এটা শুনে ও তো ইয়ানকে সাথে নিয়ে ওর বাবা মার বাড়িতে আসে। ইয়ানকে দেখে ওর বাবা মার জ্ঞানমার অনেক পছন্দ হয়। এখানে তো ওনারা ওর সাথে খুবই ভালো ব্যবহার করছিল, যেটা দেখে ওরও তো খুবই ভালো লাগে। এরপর ওরা খাবার শেষে যখন রুমে আসে ইয়ান ওকে বলে তোমার ফ্যামিলি এত রিচ এটা তো আমি জানতামই না, এখন কি আমি তোমাকে ভালোবাসতে পারবো? এটা শুনে শাহ বলে তুমি কি বললে? আর ও তো ইয়ানকে টান দিয়ে বিছানায় শোয় আর ওকে কিস করতেই যাবে, কিন্তু নিজেকে আটকায় আর বলে তুমি এখন প্রেগনেন্ট। এরপর ও তোর মাথায় কিস করে আর ওখান থেকে চলে যায়। যেটা দেখে ইহান তো অনেক লজ্জা পায়। ইহানদের কলেজে একটা ফাংশন হয় যেখানে ইহান তো প্রথম হয়, যার কারণে ওকে তো অ্যাওয়ার্ড দেওয়া হয়, যেটা দেখে ও তো খুবই খুশি হয়। তখন হান ওকে দেখে বলছিল ইহান কতটা ট্যালেন্টেড আর বিউটিফুল একটা মেয়ে। তখনই ওর কাছে বাই আসে আর বলে তুমি ইয়ানকে এখনো ভালোবাসো না? ও বলে হ্যাঁ। যেটা শুনে ওদের মধ্যে তো ঝগড়া শুরু হয়। এইটা দেখে হান তো রাগ করে ওকে একটা থাপ্পড় মারে আর বলে আজ থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। এগুলো বলে ও তো ইয়ানের কাছে আসে আর ওকে প্রপোজ করে, কিন্তু ইয়ান তোকে রিজেক্ট করে দেয়। যেটা দেখে ও তো খুবই রেগে যায় আর ওর সাথে জোরাজুরি করতে থাকে। তখনই ওখানে সাহসে ওকে বাঁচিয়ে নেয়। এরপরও ইয়ানকে জিজ্ঞাসা করে তুমি হানকে এখনো পছন্দ করো? এইটা শুনে ও বলে এই হঠাৎ এমন কথা কেন বলছে, তার মানে এ কি আমাকে নিয়ে জেলাস হচ্ছে? তখনই ও শাওকে কিস করে আর বলে আমি তোমাকে ভালোবাসি। যেটা শুনে শাও তো খুবই খুশি হয় আর ও বলে দেয় যে ওকে কতটা ভালোবাসে। এরপর ওরা দুইটাই যখন কিস করছিল তখনই বাইরে থেকে হান ওদের একটা ফটো তুলে নেয়, কিন্তু ও এখানে শাওকে দেখতে পায় না। পরের দিন ও যখন কলেজে আসে ওকে দেখে কিছু ছেলে মেয়ে বলছিল তোমার কোনো লজ্জা নেই, এত কিছু করার পরও তুমি কলেজে কিভাবে আসো? এটা শুনে ও বলে আমি কি করেছি? তখন হান ওকে ওই ফটোটা দেখায় আর বলে
কোন বুড়ো লোকের সাথে কালকে তুমি ছিলা আমাকে বলো। যেটা শুনে ইয়ান বলে, আমি তোমাকে রিসিভ করেছি বলে তুমি এসব করছো না। তুমি কতটা নির্লজ্জ। আর আমিও না, আমি কত বলেছিলাম যে তোমার মতো একটা ছেলেকে ভালোবেসেছিলাম। এগুলো শুনে হান তো অনেক রেগে যায় আর ওকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে থাকে। তখন ওখানে শাও আসে আর ইয়ানকে বলে এবার সত্যিটা সবাইকে বলেই দেয়। ও বলে হ্যাঁ। যেটা শুনে শাও তো ওদের সব সত্যিটা বলে দেয় যে ইয়ান আসলে ওর ওয়াইফ আর ওই ফটোতে থাকা পার্সনটা ওই। এটা শুনে সবাই তো অবাক হয়ে যায় আর সবাই ইয়ানের কাছে মাপ চাইতে থাকে। এরপর শাও তো ওকে নিয়ে ওখান থেকে চলে আসে। এখন তো কলেজের সবাই ওদের ব্যাপারে জেনে গেছে। এই জন্য তো প্রিন্সিপাল শাওকে ডাকে আর ওকে অনেক কথা শোনায় যে একজন টিচার হয়ে কিভাবে স্টুডেন্টকে বিয়ে করতে পারে। এটা শুনে শাও বলে ইয়ান এখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে আর রইলো কলেজের রেপুটেশনের ব্যাপারে। ঠিক আছে। এরপরও রিজাইন লেটার দিয়ে ওখান থেকে চলে আসে। তো এভাবে কিছু মাস চলে যায় আর আমরা শাওকে দেখি ও তোর পা মেসেজ করছিল আর ইয়ানের সাথে ফাইজলামি করছিল। তখনই ওর পেন শুরু হয়, যেটা দেখে শাও তোকে জলদি হসপিটাল নিয়ে আসে। এখানে আমরা দেখি শাওর তো একটা মেয়ে হয়। ইয়ান তো ওকে ডেকে যাচ্ছিল কিন্তু শাও তো ওর কোনো কথাই শুনে না। যেটা দেখে ওর তো খুবই রাগ ওঠে। তখনই ডক্টর ওকে বলে এখন বেবির ঘুমানোর সময় হয়ে গেছে, আপনি তখন থেকে ওকে কোলেই রেখে গেছেন, এখন আপনি ওকে আমাদের কাছে দিন। যেটা শুনে ও তো দিতে চায় না, তারপরও এরা তো জোর করে নিয়ে যায়। তখন শাও ইয়ানকে বলে আমাদের মেয়ে কত কিউট হয়েছে না, ওর চোখ ওর নাক কত কিউট না। যেটা শুনে ও বলে ঠিক আছে তুমি তোমার মেয়ের কাছেই যাও, আমি তো এখন আর কিউট আর সুন্দর না। এটা শুনে ও বলে কে বলেছে তুমি কিউট আর সুন্দর না, তুমি তো আমার চোখে সব থেকে বেশি সুন্দরী। এরপর দেখি ইয়ান তো পড়ার জন্য বাইরে চলে যায়। তো অনেক বছর পর দেখি এখন তো ওদের মেয়ে অনেক বড় হয়ে যায় আর ইয়ানও পড়াশোনা শেষ করে আবারও চায়না আসে। আর এখানে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়।